আবারও অভিশংসনের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন। ক্ষমতাসীন দলের 7 সদস্য থাকতে পারেন বিরোধীদের পক্ষে। সিউলে পার্লামেন্টের বাইরে লাখো মানুষের বিক্ষোভ। এবং বাংলাদেশ ভারতের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে অতি উৎসাহী রাজনৈতিক শক্তি। মত ভারতীয় বিশিষ্টজনদের। সম্পর্ক খারাপ হলে প্রভাব পড়বে দুই দেশের স্বাভাবিক করার তাগিদ। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা এই জায়গায় চলে আসবে। উত্তেজনা থামানো প্রয়োজন। আমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্কটা মৈত্রীর সম্পর্ক রাখতে চাই। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। আন্তর্জাতিক সময়ের শুরুতেই দেশের খবর। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতির সুন্দর সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণের উদ্দেশ্যে কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা দেখতে পেয়েছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিগত পর্যায়ে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল সহ সবাই কিন্তু আসছেন এই সূর্য সন্তানদেরকে স্মরণ করার উদ্দেশ্যে। এবং তারা বলছেন বাংলাদেশ বিনির্মাণে বা স্বাধীনতার এই স্বাধীনতা অর্জনের পেছনে শহীদ বুদ্ধিজীবীদের যে অবদান সেটি কখনোই আসলে পূরণ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গিয়ে এই দেশের জন্য জীবনকে উৎসর্গ করা, সেটির মূল্য হয়তো কখনোই দেওয়া যাবে না। তবে একটু শ্রদ্ধা জানিয়ে তারা মানসিক প্রশান্তি অনুভব করেন। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঠিক সেই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই এই রায়ের বাজার বধ্যভূমিতে আসছেন। এবং তারা বলছেন যে 1971 সালের আজকের এই দিনে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে বাংলাদেশের অগ্রগতি এবং অগ্রযাত্রা যে থামিয়ে দিতে চেয়েছিল, সেই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটিতে তারা কিন্তু সফল হয়নি। অর্থাৎ বাঙালিকে মেধাশূন্য করার যে চক্রান্ত সেটি কিন্তু সফল হয়নি, এমনটি কিন্তু বলছেন এখানে আগতরা। এবং তারা বলছেন যে 1971 সালের এই যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড যদি না ঘটতো সেক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আরও অনেক আগেই পৌঁছাতে পারতো, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে যতবারই বাঙালি জাতির উপর আঘাত এসেছে, বাঙালি জাতি শক্তি সঞ্চয় করেছে, অন্যায়, অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। এবং সেই প্রতিটি আন্দোলনেই কিন্তু এই বুদ্ধিজীবীরা নেতৃত্ব দিয়েছেন। এবং তারা বলছেন যে সেই 1971 সালে 14ই ডিসেম্বর যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেটির নেতৃত্বে যারা ছিল, পরিকল্পনায় যারা ছিল, তাদের যেন বিচার হয়। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের যে প্রত্যাশার বাংলাদেশ সেটি বিনির্মাণের জন্য সবাই সবার অবস্থান থেকে কাজ করে, এমনটি কিন্তু আজকে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কিন্তু বলছেন। এবং তারা বলছেন যে কোনো জাতিকে আসলে দমিয়ে রাখা যায় না, এটি কেবল একটি অপচেষ্টা মাত্র। বুদ্ধিজীবীদেরকে হত্যা করে, সূর্য সন্তানদেরকে হত্যা করে আসলে কোনো জাতিকে থামিয়ে দেওয়া যায় না। কেবল তাদেরকে হয়তো বিচ্ছিন্ন করা যায় বিচ্ছিন্ন কোনো হত্যাকাণ্ডের মাধ্যমে বা পরিকল্পিত কোনো হত্যাকাণ্ডের মাধ্যমে, এই ষড়যন্ত্র করা যায়, কিন্তু আসলে একটি জাতিকে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত সেটি কিন্তু কোনোভাবেই সফল হয় না। এবং এখানে যারা আজকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কিন্তু ধর্ম, বর্ণ, পাশাপাশি রাজনৈতিক দল সব কিছু নির্বিশেষে কিন্তু তারা তাদের শ্রদ্ধাটি নিবেদন করছেন। এবং তারা বলছেন যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সর্বসাধারণ এই শহীদ বুদ্ধিজীবীদেরকে তাদের হৃদয়ের মণিকোঠায় রাখবেন এবং তাদেরকে স্মরণ করার মাধ্যমে তাদের যে চেতনা সেটি বাস্তবায়ন করবেন এবং তাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে উন্নত বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা সেটিতে তারা সামিল হবেন। তো এই ছিল রায়ের বাজার যে বধ্যভূমি রয়েছে, সেই বধ্যভূমি থেকে আজকের যে শ্রদ্ধা নিবেদন সেটির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রায়ের বাজার বধ্যভূমিতে। ঢাকা নয়াদিল্লির শীতল সম্পর্ক দ্রুত উজ্জীবিত করার তাগিদ দিচ্ছেন ভারতের বিশিষ্টজনরা। তাদের অভিযোগ, কিছু অতি উৎসাহী রাজনৈতিক শক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে দুই দেশের সাধারণ মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক দৃষ্টিতে নয়, বরং দুদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার দাবিও জানাচ্ছেন ভারতীয়রা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে। এতে প্রায় ঝিমিয়ে পড়েছে ভারতের বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। আগের তুলনায় কমছে আমদানি রপ্তানিও।
আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা এই জায়গায় চলে আসবে, যে রোজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট বা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের মানুষকে আমাদের কথা বলতে হবে, বাংলাদেশের মানুষরা আমাদের কথা বলবে। এটা আমাদের কাছে একদম কাম্য নয়। সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনা প্রবাহ ঘটেছে, তাতে দুই দেশের মধ্যে একটা সামান্য মনোমালিন্য দূরত্বের সৃষ্টি হয়েছে। তো যদিও দু দেশের সাধারণ মানুষ কখনোই চায় না এই মনোমালিন্য থাকুক বা বিভেদ থাকুক। ভারতের বিশিষ্টজনরা মনে করেন এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাগিদও তাদের। ভারত ও বাংলাদেশের সম্পর্ক $13.8 বিলিয়ন ব্যবসার উপরে হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। কেউ হোটেল চালাচ্ছে, কেউ রেস্টুরেন্ট চালাচ্ছে, কেউ কাপড়ের ব্যবসা করছে, কেউ হচ্ছে এখান থেকে আলু পাঠাচ্ছে, কেউ পেঁয়াজ পাঠাচ্ছে, ওই দিক থেকে হচ্ছে প্রচুর জিনিসপত্র হচ্ছে যেগুলো ব্যবহারযোগ্য আছে ভারতবর্ষে আসছে। এবং পাশাপাশি যেটা বাংলাদেশে বড় বড় যে প্রকল্প আছে, আমাদের হচ্ছে ছেলেমেয়েরা ওখানে গিয়ে কাজ করছে। বড় ব্যবসায়ীরা কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে ধাক্কাটা সামাল দিতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ী যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু 3-4 মাস কিন্তু বিপদে পড়লে তাদের কিন্তু এক্সিস্টেন্স, অর্থাৎ টিকে থাকাটা হচ্ছে একটা বড় জিজ্ঞাসার চিহ্নের সামনে চলে আসে। এদের কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে এটাকে নিষ্পত্তি করা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গেও ভারতের চিকিৎসকরা বলছেন এমন দাবি চিকিৎসা শাস্ত্র এবং মানবিকতা পরিপন্থী। বাংলাদেশে কি হচ্ছে আর আমি যদি ঘোষণা করে দিলাম বা হাওয়ায় একটা আওয়াজ তুলে দিলাম যে এরম চলতে পারে না, আমরা দেখবো না বাংলাদেশের পেশেন্ট, এটা অত্যন্ত অমানবিকতার পরিচয় দিচ্ছি। ভারতবর্ষের চিকিৎসকরা পরিষ্কার বলে দিয়েছে চিকিৎসা করবে। বিভিন্ন মিডিয়াকে যে এইটা নিয়ে এমন ভাবে হাতড়ানো যে মানুষকে একেবারে উত্তেজিত করার, এবং আবার বলছি উত্তেজনা থামানো প্রয়োজন। আমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্কটা মৈত্রীর সম্পর্ক রাখতে চাই। ভারত বাংলাদেশের মাঝে প্রতিদিন 5 থেকে 6,000 পর্যটক যাতায়াত করেন। সেই সংখ্যা এখন নেমে এসেছে শতকের ঘরে। ভারতের পর্যটন খাত থেকে আসা রাজস্বের দ্বিতীয় সর্বোচ্চ যোগানদাতা বাংলাদেশি পর্যটক, আর সেখানেই ধাক্কা পড়েছে ভারতের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা ও যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এদিকে গত বছর বাংলাদেশে কোনো সন্ত্রাসী হামলার ঘটনা না ঘটলেও সন্ত্রাসবাদের অভিযোগে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দমনপীড়ন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে বলে উঠে এসেছে মার্কিন প্রতিবেদনে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের নিরাপত্তা ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কির্বি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। Bangladeshi leaders. The protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis, regardless of religion or ethnicity. এদিকে 2023 সালে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সন্ত্রাসবাদ বিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়, গেল বছর বাংলাদেশে কোনো সন্ত্রাসী হামলা না ঘটলেও এ ধরনের অভিযোগে বিরোধী দলের নেতাদের দমনপীড়ন, আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেও অভিযোগ তোলা হয়। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর সন্ত্রাসী হামলার তথ্য উঠে এসেছে মার্কিন ওই প্রতিবেদনে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়টিও উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নেও মার্কিন প্রশাসন সহায়তা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়, জার্মানিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন উঠতে দেখা গেছে। শুক্রবার স্পিগল নিউজ ম্যাগাজিন একটি গোপন সূত্রের বরাত দিয়ে তথ্য জানায়। এছাড়াও অজ্ঞাত ড্রোন দেখা গেছে জার্মানির অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইন মেটালের বিভিন্ন স্থানেও। দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান জানান, ইউক্রেনকে সমর্থন দেওয়ার জন্যই জার্মানিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রাশিয়া। পাশাপাশি সতর্ক করে বলেন, জার্মানিতে নাশকতা সৃষ্টির চেষ্টাও চালাতে পারে রুশ বাহিনী।
অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে জার্মানিতে। দেশটির রামস্টাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও দেশটির প্রধান অস্ত্র প্রস্তুতকারক রাইন মেটালের আকাশে সন্দেহজনকভাবে ড্রোন ওড়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম স্পিগেল নিউজ ম্যাগাজিন। গোপন সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে তারা জানায় ৩ ও ৪ ডিসেম্বর স্থানগুলোতে বেশ কিছু ড্রোন কয়েক ঘন্টা ধরে উড়তে দেখা যায়। এমনকি জার্মানির কেমিক্যাল গ্রুপ BASF এর বিভিন্ন স্থানেও অজ্ঞাত এসব ড্রোন দেখা যায়। BASF এর এক মুখপাত্র জানান, কোম্পানির সুরক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন তারা। তবে এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে গোটা জার্মানিতে। দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান জানান, ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিয়েভকে সমর্থন দেয় জার্মানিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে মস্কো। এমনকি দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর আশঙ্কার কথা উল্লেখ করে সতর্কও করেন তিনি। ইউক্রেনের জন্য অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইন মেটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্মিন পেপারগারকে হত্যার পরিকল্পনা করছে বলে গেল জুলাইয়ে প্রতিবেদন করেছিল মার্কিন গণমাধ্যম CNN ও নিউ ইয়র্ক টাইমস। কাকুলি আখতার, সময় সংবাদ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মধ্যপন্থী ফ্রাঁসোয়া বেইরুকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মনোনীত করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। তবে বেইরুকে প্রেসিডেন্টের ডামি প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুঁশিয়ারি দিয়েছে কট্টর ডানপন্থী দল। ঝুলন্ত পার্লামেন্টে কোনো আইন পাশ করা সাবেক প্রধানমন্ত্রীর মতো বেইরুর জন্য বেশ কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে বেশ কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবশেষে অবসান হয়েছে। সব জল্পনা কল্পনা শেষ করে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। শুক্রবার তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বেইরুকে মনোনীত করেন। ৭৩ বছর বয়সী ফ্রাঁসোয়া বেইরু ফ্রান্সের ডেমোক্রেটিক পার্টির নেতা। তিনি প্রেসিডেন্ট ম্যাখোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে রাজনৈতিক মহলে বেশ পরিচিত। মধ্যপন্থী এই রাজনীতিবিদ ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ প্রভাবশালী। একসময় তিনি দেশটির পৌর শহরের মেয়রও ছিলেন। গেল সপ্তাহে ফ্রান্সের পার্লামেন্টে সামাজিক সুরক্ষা বিল ইস্যুকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়। তার সরকার পতন হওয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে বেইরুকেই বেছে নিলেন ম্যাখো। এদিকে কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টির প্রেসিডেন্ট জর্দান বারদেলা জানিয়েছেন, ম্যাখোর দামি এই প্রধানমন্ত্রীকে তারা মেনে নেবেন না। অবিলম্বে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলেও জানান বারদেলা। তবে নতুন প্রধানমন্ত্রী মধ্যপন্থী হওয়ায় অভিবাসীদের জন্য তিনি কঠোর পদক্ষেপ নেবেন না, এমনটা মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এখন আমরা আশা করছি এই মধ্য অবস্থানে উনি কট্টর ডানপন্থী এবং কট্টর বামপন্থীদের মধ্যে থেকেই একটা মধ্যবর্তী অবস্থান নেবেন, যেটা হয়তো যারা এই দেশে অভিবাসী আছি, আমরা প্রবাসীও যারা আছি, আমাদের একটা আশার কারণ আছে। কারণ উনি মনে হয় না কট্টর দিকে যাওয়ার, হয়তো বাম দিকে বা ডান দিকে কোন দিকে ওনার যাওয়ার উনি চেষ্টা করবেন মধ্যে থাকার। নতুন প্রধানমন্ত্রী শিগগিরই মন্ত্রীদের তালিকা প্রস্তুত করবেন বলে জানা গেছে। যদিও ঝুলন্ত পার্লামেন্টে কোনো আইন পাশ করা গেল প্রধানমন্ত্রীর মতো বেইরুর জন্য বেশ কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের এক অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন মধ্যপন্থী ফ্রাঁসোয়া বেইরু। এই পরিস্থিতি মোকাবেলা করে তিনি কি দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নাকি তাকেও বরণ করতে হবে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারের পথ, সেটি সময়ই বলে দেবে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব। সরাসরি যাচ্ছে সেখানে। সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন, সরকার গঠন করবার সুযোগ পাবেন। ধন্যবাদ। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছিলেন বিএনপি মহাসচিব। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসনের দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। শুক্রবার সিউলে পার্লামেন্টের বাইরে জড়ো হন লাখো মানুষ। দাবি জানান অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে প্রেসিডেন্টকে। এমন উত্তাল পরিস্থিতিতে শনিবার আবারও পার্লামেন্টে অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন ইয়োন। ক্ষমতাসীন দলের অন্তত 7 সদস্য এবার অভিশংসনের পক্ষে
ভোট দেওয়ার কথা জানিয়েছেন। আমি মনে করি একমাত্র অভিশংসনই অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য দিক থেকে আমাদের দেশকে স্থিতিশীল করতে পারবে। আমি মন থেকে বিশ্বাস করি দেশের জন্য দেশপ্রেমের জায়গা থেকে কিছু করার এটাই উপায়। আমি আশা করছি এটা ঘটবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে চুপ থাকা খুবই লজ্জার হবে, তাই আমি এখানে প্রতিবাদ জানাতে এসেছি। অভিশংসন সফল করতে যা দরকার আমি করব। গেল সপ্তাহে নিজের দলের বেশিরভাগ সদস্য পার্লামেন্টে ভোট বয়কট করায় সে যাত্রায় টিকে যান ইয়ন সুক ইয়োল। তাই এবার বিক্ষোভে অংশ নেয়া অনেকেই ক্ষমতাসীন দলকে ব্যঙ্গ করে পরে আসেন 29টি ক্রিয়ার পোশাক। আয়োজকরা জানান এবারের বিক্ষোভ সমাবেশে কমপক্ষে 1.5 লাখ মানুষ যোগ দিয়েছেন। এমন উত্তাল পরিস্থিতিতে শনিবার আবারও অভিশংসনের মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ইয়ন। তাকে ক্ষমতা থেকে সরাতে 200 এমপির ভোট প্রয়োজন। ইয়নকে ক্ষমতাচ্যুত করতে হলে ক্ষমতাসীন দলের অন্তত 8 এমপিকে নিজেদের পক্ষে টানতে হবে বিরোধীদের। এরই মধ্যে ক্ষমতাসীন দলের অন্তত 7 সদস্য অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। কাকুলি আখতার, সময় সংবাদ। জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ করেছে চীন। দেশটির দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনে চালানো বর্বরতা এবং যুদ্ধাপরাধকে নিজেদের পাঠ্য বইয়ে আড়াল করেছে জাপান। একে ইতিহাস শিক্ষার সংকট হিসেবে আখ্যা দিয়েছেন চীনা গবেষকরা। গত ২৬ নভেম্বর টোকিওতে অবস্থিত চীনের দূতাবাসে ইতিহাস স্মরণ ও শান্তি রক্ষা শীর্ষক এক সভায় গবেষকরা বলেন, জাপানের পাঠ্য বইগুলোতে চীনের ওপর বর্বরতা এবং যুদ্ধাপরাধের তথ্যগুলো সরিয়ে ফেলা হচ্ছে। জাপানের পাঠ্য বইগুলো সঠিক ইতিহাস প্রতিফলিত করছে না উল্লেখ করে গবেষকরা বলেন, এর ফলে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হবে নতুন প্রজন্ম। ইতিহাস আড়াল করার এই অপচেষ্টাকে জাপান সরকারের দ্বৈত মনোভাব এবং বিশ্বাসযোগ্যতার অভাব হিসেবেই দেখছেন মেইজি গাকুইন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের ভিজিটিং ফেলো ইশিদা রিউজি। নিজেদের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইতিহাসের প্রতি জাপান সরকারের দ্বৈত মনোভাব স্পষ্ট। এতে ভুক্তভোগীদের প্রতি অনুশোচনা এবং বিশ্বাসযোগ্যতার অভাব প্রমাণিত। পাঠ্য বই থেকে ইতিহাস আড়াল করলেও সঠিক তথ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত ইতিহাস জানানোর চেষ্টা করে যাচ্ছেন বলে দাবি জাপানি শিক্ষকদের। কিন্তু পাঠ্য বই থেকে সঠিক ইতিহাস সরানো হলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হবেন বলে মনে করেন গবেষকরা। এখন পাঠ্য বইয়ের ইতিহাসের অংশ ক্রমশ কমে আসছে। তরুণ শিক্ষকরা যদি নিজেরা ইতিহাস না জানেন, তাহলে তারা শিক্ষার্থীদের প্রকৃত ইতিহাস শেখাতে পারবেন না। ইতিহাসের সত্যতা অস্বীকার করা যে শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্তও করতে পারে। তাই জাপান সরকারকে ইতিহাসের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। বরফে ঢেকে গেছে শহরের রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যান চলাচল। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। তুষারঝড়ে বিপাকে পড়েছেন বাসিন্দারা। নিউ ইয়র্ক সিটির পাশাপাশি বাফেলো, সাউথ টাউন, লাকাওয়ানা, উত্তর এরি এবং জেনেসি কাউন্টিতে অব্যাহত রয়েছে ভারী তুষারপাত। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বৈরী আবহাওয়ার কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ স্থানীয় প্রশাসনের। 6.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলির রাজধানী সান্তিয়াগো। শুক্রবার স্থানীয় সময় রাত 8:40 নাগাদ কেঁপে ওঠে গোটা শহর। দেশীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কিউরিকো থেকে 52 কিলোমিটার দক্ষিণ পূর্বে ও 114 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর চিলিতে সুনামির সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা নাকচ করে দেয় দেশটির আবহাওয়া দপ্তর। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গেই থাকুন সময়ের।